আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আসলে সবকিছুর রুট কজটা আগে আমরা জানতে চাই যেকোনো রোগের। আমরা যদি ডায়াবেটিস বলি, ডায়াবেটিসের রুট কজ আমরা চিকিৎসা করি। আমরা যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স হয় সেটা হাইপোথাইরয়েড হতে পারে, পেটের সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, স্ট্রেসের সমস্যা হতে পারে। তো হোয়াটএভার দ্য রিজন ইজ, হোয়াটএভার দ্য কজ অর ডিজিজ নেম ইজ, উই আর গোইং টু ফাইন্ড আউট দ্য রুট কজ। তো তেমনিভাবে আজকে যে সমস্যাটা আমরা আলোচনা করব সেটা প্রায় কমন এবং সবাই কম বেশি এটা সাফার করতেছেন বর্তমানে এবং এটা আসলে বিভিন্ন বয়সী মানুষ আক্রান্ত, স্পেশালি মিডল এজ পিপলরা এটা বেশি আক্রান্ত। সেটা হচ্ছে ইনসোমনিয়া। তো ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা বা অনিদ্রা, তো এটা নিয়ে আজকে আলোচনা। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা। সুতরাং এই ভিডিওগুলো যত বেশি আপনারা আপনাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দিবেন তত বেশি তারা উপকৃত হবে। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ইনসোমনিয়া বা অনিদ্রা আসলে কি? তো ইনসোমনিয়া এটা একটা মেডিকেল প্রবলেম। তো এটা আসলে ডেফিনিটলি নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা ঘুমের সমস্যা। অনেকে আছে যে ঘুমাতে যেতে দেরি হয় অথবা অনেকের ঘুম আর্লি ভেঙে যাচ্ছে। কারো হয়তো রাত ২টা ২.৫টার দিকে ঘুম ভেঙে যাচ্ছে। ৩টা ৩:৩০টার দিকে ঘুম ভেঙে যাচ্ছে। তারপর আর ঘুম আসছে না। অথবা কারো ঘুম আসতেই দেরি হচ্ছে। এই সমস্যাগুলোকে শারীরিকভাবে আমরা ইনসোমনিয়া বলছি। এখন ইনসোমনিয়া স্ট্যাটিস্টিক্স আমরা যদি দেখি সেটা হচ্ছে ন্যাশনাল হেলথ অ্যান্ড ন্যাশনাল সার্ভের পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন যারা ৭ ঘন্টার কমে ঘুমান তাদেরকে আমরা কিছুটা ইনসোমনিয়া আক্রান্ত রোগী বলতে পারি। এবং ৭ ঘন্টার কমে যদি ঘুমান তাহলে তাদের যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে তাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে, তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে, তাদের বিভিন্ন অ্যাংজাইটি স্ট্রেস কম্পারেটিভলি বেশি থাকে, তাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, তাদের ওজন অনেকের কমে যায় অথবা ওজন অত্যাধিক বেড়ে যায়, অর্থাৎ মেদবাহুল্য অনেক সময় চলে আসে বা স্থূলতা চলে আসে, ওবেসিটি। এছাড়া তাদের হার্টের বা হৃদরোগের বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। নারী পুরুষ দুজনেরই ক্ষেত্রে ইনসোমনিয়া হতে পারে, তবে মধ্যবয়স্ক নারীদের ক্ষেত্রে কম্পারেটিভলি ইনসোমনিয়া ঝুঁকি একটু বেশি থাকে বা তারা বেশি আক্রান্ত হন। এখন আমরা জানবো যে আসলে ইনসোমনিয়ার লক্ষণগুলো কি। লক্ষণগুলোর মধ্যে যেটা বলেছি যে ঘুম আসতে দেরি হয়, অর্থাৎ দেরিতে ঘুম আসে অথবা আর্লি ঘুম ভেঙে যাচ্ছে। আপনার ২টা ৩টার দিকে ঘুম ভেঙে যাচ্ছে, তারপরে আর ঘুম আসছে না। আবার সারাদিন রাতে ঘুম কম হচ্ছে, দিনে ঝিমুনি লাগতেছে, ক্লান্তি লাগতেছে বা ক্লান্তি ভাব বা ঘুম ঘুম ভাব, এই এই জাতীয় সমস্যা। সকালে খুবই তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, ঠিক আছে? আর ঘুম আসছে না। অনেকের স্ট্রেস বা অ্যাংজাইটির কারণে ঘুম আসছে না এবং অনেকের মস্তিষ্ক ঝাপসা ভাব অর্থাৎ অনেকে বলেন যে ব্রেন কাজ করছে না বা ব্রেন ফগ। তো তাদের হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে যে তাদের প্রপারলি ঘুম হচ্ছে না। এখন যদি আমরা আসলে মূল কারণগুলো জানতে চাই যে ইনসোমনিয়া আসলে কারণ কি? তো ইনসোমনিয়ার অনেকগুলো কারণ আছে। তো কারণের মধ্যে একটা ইম্পোর্টেন্ট কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। এছাড়া অত্যাধিক স্ট্রেস, অ্যাংজাইটি অথবা যদি একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে পেটের সমস্যা, হ্যাঁ? যেটা লিকি গাট। তো লিকি গাটের সমস্যা থাকলেও ভালো অ্যামাউন্টের নিউরোট্রান্সমিটার গুলো তৈরি হয় না। এর মধ্যে গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার হচ্ছে পেট থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সেরোটোনিন, যেটা আমাদের ভালো ঘুমের জন্য খুবই রেসপন্সিবল। তো যাদের এই পেটের সমস্যা থাকে বা লিকি গাটের সমস্যা থাকে তাদের এই সেরোটোনিন ঠিকমতো রিলিজ হয় না, ভালো ব্যাকটেরিয়ার ব্যালেন্স ঠিক থাকে না, এই জাতীয় সমস্যাগুলো হয়। তাহলে এই ইনসোমনিয়ার এই রুট কজ গুলোকে আসলে ফাইন্ড আউট করতে হবে। হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে যেটা বললাম যে অত্যাধিক কর্টিসল বেশি থাকা অথবা ডিএইচএ হরমোন কম থাকা, কমে যাওয়া, এই জাতীয় বিষয়গুলো ইনসোমনিয়ার জন্য অনেক রেসপন্সিবল। এছাড়া অনেক অটোইমিউন থাইরয়েডের প্রবলেম থাকে, যেমন হাশিমোটো থাইরয়েডাইটিস, তাদের ক্ষেত্রে ইনসোমনিয়া থাকে। বা যারা হাইপোথাইরয়েডের আক্রান্ত এবং হাইপার থাইরয়েড আক্রান্ত দুইজনের ক্ষেত্রেই কিন্তু ইনসোমনিয়া অনেকে আক্রান্ত থাকেন না। থাইরয়েড সমস্যাটা একটা অন্যতম প্রবলেম ইনসোমনিয়া হওয়ার। এছাড়া হজমজনিত সমস্যা, যাদের লিকি গাট আছে যেটা আমি বললাম, এই সমস্যা থাকলে ইনসোমনিয়া হয়। এছাড়া যাদের দীর্ঘদিনের ক্রনিক স্ট্রেস এবং অ্যাংজাইটিতে আক্রান্ত তাদের ইনসোমনিয়া হচ্ছে। এবং বিভিন্ন পুষ্টির ঘাটতি, যেমন বিভিন্ন নিউট্রিশন বা পুষ্টির যে ঘাটতি, যেমন শরীরে যদি ম্যাগনেসিয়ামের প্রপার যোগান না থাকে বা ঘাটতি থাকে, ভিটামিন B6 বা পাইরোডক্সিনের ঘাটতি থাকে, এছাড়া ভিটামিন ডি এর যদি ঘাটতি থাকে, তাহলে এগুলো কিন্তু ইনসোমনিয়ার জন্য অনেক রেসপন্সিবল। তো ইনসোমনিয়ার জন্য আসলে কিছু টেস্ট আমরা করি, যেমন এটা আসলে কারণগুলোকে ফাইন্ড আউট করে। যদি কারো শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকে তাকে আমরা হোমায়ার এই টেস্টটা দেই। তারপরে সি-পেপটাইড লেভেলটা দেখা হয়। এছাড়া যদি কারো কর্টিসল লেভেল বেশি থাকে, মানে স্ট্রেসে থাকে, তার ডিএইচএ সালফেট দেখা হয়, তার কর্টিসল লেভেল দেখা হয়। এই পরীক্ষাগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া হেভি মেটাল টেস্ট এবং এসেনশিয়াল মিনারেল টেস্ট করা হয়, যার মাধ্যমে আমাদের শরীরে ম্যাগনেসিয়াম লেভেল কেমন আছে, আয়োডিন লেভেল কেমন আছে, এগুলো দেখা হয়। এছাড়া পেটের স্বাস্থ্যটাকে নির্ণয় করার জন্য ইম্পর্টেন্ট একটা বিষয়। ভিটামিন ডি লেভেল এখানে খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবল না, বাট বাইরের দেশে যারা ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে কিছু সুবিধা আছে। তারা ভালো ল্যাব থেকে কিছু টেস্ট করেন, যেটা হচ্ছে কম্প্রিহেনসিভ জিআই অ্যানালাইসিস। অর্থাৎ আমাদের গাটের মধ্যে কি ধরনের ব্যাকটেরিয়া আছে টোটাল প্রোফাইলটা বের করা যায় এবং কি ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে সেটা চেক করা যায়। এছাড়া অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ফাংশন গুলো চেক করা উচিত। তো ইনসোমনিয়া আসলে আমরা এই কারণগুলো ফাইন্ড আউট করি এবং এই রোগীগুলোর মধ্যে ম্যাক্সিমাম সমস্যাই দেখা যাচ্ছে হরমোন সমস্যা এবং পেটের সমস্যা। এই দুটো সমস্যা যখন আমরা কারেকশনে আনতে পারি তখনই ম্যাক্সিমাম ইনসোমনিয়া রোগীদেরকে আমরা খুব ভালোভাবে আমরা ট্রিট করতে পারি।
ইনসোমনিয়া রোগীরা আসলে কি ধরনের খাবার গ্রহণ করা উচিত? তো যাদের ইনসোমনিয়া আছে তাদের খুব গ্রিন লিফি ভেজিটেবল খাওয়া উচিত। কারণ সেখানে ভালো পরিমাণ ম্যাগনেসিয়াম আছে। ম্যাগনেসিয়াম কন্টেইনিং খাবারগুলো গ্রহণ করা উচিত। বিভিন্ন সিডস আছে, নাটস আছে, এগুলোতে ম্যাগনেসিয়াম আছে। ভিটামিন ডি গ্রহণ করা উচিত। ফ্যাটি ফুড যেমন সি ফিশ, তারপর সানলাইটে যাওয়া উচিত। তারপর হচ্ছে আমাদের গ্রিন লিফি ভেজিটেবলের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স আছে, ভিটামিন বি6 আছে। সেটাও ইনসোমনিয়া খুব হেল্প করে। লো গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবার গ্রহণ করা উচিত। যেমন রোলড ওটস হতে পারে, ডেকে চাল লাল চাল হতে পারে, ব্ল্যাক রাইস হতে পারে, বিভিন্ন বাদাম হতে পারে, ডাল হতে পারে এবং আমাদের রেজিস্ট্যান্স স্টার্চ হতে পারে, যেটা ফ্রিজে রেখে স্টার্চ গুলোকে মানে ভাত আলুকে যদি ফ্রিজে রেখে আর তারপরে আমি পরে গরম করে খাই, সেটা কিন্তু অনেকটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত হয়, যেটা স্লোলি গ্লুকোজ রিলিজ করে। সেটা কিন্তু ইনসোমনিয়া রোগীদের জন্য একটা ভালো কাজ করে। এছাড়া বিভিন্ন সাপ্লিমেন্টের মধ্যে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট খুব বেশি ব্যবহার করা হয় বা প্রয়োজন হয়। ভিটামিন ডি খুব দরকার, ভিটামিন বি6 খুব দরকার। এছাড়া পেটের সমস্যা থাকলে প্রপার অ্যাসিড ঠিক আছে কিনা, অ্যাসিড এনজাইমের সাপোর্ট দেওয়া, উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স ঠিক রাখা, ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে কমিয়ে আনা এবং লিকি গাট হিল করার জন্য বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড যুক্ত সাপ্লিমেন্ট যেগুলো আছে সেগুলো দেওয়া। তো এই ওভারঅল বিষয়গুলো আসলে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং লিকি গাট হিল করার জন্য যেই সাপোর্টগুলো দরকার সেগুলো আমরা দিই। এছাড়া ফসফেটিডাইলসেরিন, অশ্বগন্ধা, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, এছাড়া এবং ডিএইচএ সাপ্লিমেন্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইনসোমনিয়া ট্রিটমেন্ট করার জন্য। তো আমরা আসলে প্রত্যেকটা রোগীকে ইন্ডিভিজুয়ালাইজ অ্যানালাইসিস করে দেখি কার জন্য কোনটা ঘাটতি হয় বা কোন সাপ্লিমেন্ট কার জন্য কোনটা প্রয়োজন হবে, কোন ধরনের খাবার, ডায়েট, লাইফস্টাইল ফলো করলে নিঃসুস্থ হয়ে উঠবেন। এছাড়া কিছু ন্যাচারাল টিপস যেটা সবারই ফলো করা উচিত: ঘুমের 3 ঘন্টা আগে খাবার শেষ করা। রাতের খাবার খুবই গুরুত্বপূর্ণ। রাতের খাবার যদি আপনি দেরিতে খান তাহলে কিন্তু শরীর এটা খাবার নিয়ে ব্যস্ত থাকবে, আপনাকে কিন্তু ঘুমাতে মানে শরীর রেডি থাকবে না। এই জন্য ঘুমের 3 ঘন্টা আগে খাবার শেষ করতে হবে। রাতে মোবাইল স্ক্রিন শেয়ার করা বন্ধ করতে হবে, স্পেশালি ব্লু লাইট যদি চলে, মোবাইল, ল্যাপটপ, এগুলো যদি ঘুমের আগে বেশি দেখেন তাহলে কিন্তু ইনসোমনিয়ার সমস্যা হয়, মানে ঘুম আসতে দেরি হয়। এছাড়া প্রতিদিন একই সময় ঘুমানোর অভ্যাস করা উচিত, তাহলে একটা অভ্যাস তৈরি হয়, রুটিন তৈরি হয়, বডিটা এভাবে অ্যাডজাস্ট হয়, বায়োলজিক্যাল ক্লক এভাবে অ্যাডজাস্ট হয়। আর্লি বেডে যাওয়া উচিত। এটা কিছুদিন হয়তো অনেকের প্রথম দিকে কষ্ট হবে, কিন্তু আপনি দেখবেন 3-4 দিন, 5 দিন, 7 দিন পরে আপনি এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ। এবং ঘরে মৃদু আলো থাকতে পারে, তবে ব্লু লাইটে রাখা যাবে না। আরেকটা হচ্ছে যে আপনার ঘরটা একটু একটু কিছুটা ঠান্ডা পরিবেশ থাকলে ভালো, যেন অতিরিক্ত গরম না থাকে, তাহলে এই ধরনের পরিবেশে ঘুমটা ভালো আসে। এছাড়া অনেকে একটু হট ওয়াটারে একটু শাওয়ার নিতে পারেন, হালকা হট ওয়াটারে শাওয়ার নিলে ভালো ঘুম আসে। অথবা আপনার পাটা যদি গরম পানিতে একটু ভিজিয়ে রেখে তারপরে ঘুমান, সেটা কিন্তু মানে ঘুম আসতে সাহায্য করে। প্রতিদিন সকাল বা সন্ধ্যায় আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। বিকালবেলা হাঁটা চলা বা একটু হালকা ব্যায়াম, এটাও খুব ঘুমের জন্য খুব সহায়ক। খালি পায়ে মাটিতে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকা সন্ধ্যার পরে, এটাও ঘুম আসতে সাহায্য করে। আমাদের পজিটিভ আয়নগুলো অনেকটা কমে আসে, আমাদের নেগেটিভ চার্জ বাড়ে, এটা কিন্তু শরীরকে খুব কুল ডাউন করে। তাহলে আজকে যে আলোচনা করলাম সেটা হচ্ছে ইনসোমনিয়ার একটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ইনসোমনিয়া আসলে কেন হয়, ইনসোমনিয়া থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এবং যারা দীর্ঘদিন ইনসোমনিয়া আক্রান্ত আছেন, দীর্ঘদিন বিভিন্ন ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছেন, তাদের জন্য একটা মেসেজ হচ্ছে রুট কজটাকে ফাইন্ড আউট করেন। রুট কজটা ফাইন্ড আউট করার পর সেটা ট্রিটমেন্ট করেন। এবং আমাদের শরীর কিন্তু আসলে চায় প্রপার এই ঘাটতিগুলো ফিল আপ করা। শরীর কিন্তু জোর করে আপনি একটা ওষুধ দিয়ে, কেমিক্যাল একটা ওষুধ দিয়ে যদি ইনসোমনিয়াকে ম্যানেজ করতে চান, তাহলে কি হয়, ড্রাগ ডিপেন্ডেন্সি তৈরি হয়। ইভেন এটাকে ড্রাগ অ্যাডিকশনও বলতে পারেন। তো অনেকেই কিন্তু বলে বা আপনারা জানেন যে আপনারা ঘুমের ওষুধটা বন্ধ করতে পারছেন না। ঘুমের ওষুধ বন্ধ করলেই মানে এটা খুব মানে একটা বডিতে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তো সেক্ষেত্রে অবশ্যই রুট কজটা ফাইন্ড আউট করতে হবে। শরীরে যদি ম্যাগনেসিয়াম ঘাটতি থাকে সেটা দিতে হবে, বি6 এর ঘাটতি থাকলে দিতে হবে, ভিটামিন ডি এর ঘাটতি দিতে হবে, পেটের ব্যাকটেরিয়া ভালো করতে হবে, মানে আপনার হজম শক্তি ভালো করতে হবে, অতিরিক্ত ওজন থাকলে কমিয়ে আনতে হবে, শরীরে ইনফ্লামেশন থাকলে সেটা কমিয়ে আনতে হবে। তাহলে অবশ্যই আপনার ঘুমটা আসবে। তো আজকের ভিডিওটা আই থিংক আপনাদের উপকারে লাগবে, এবং যত বেশি এই ভিডিওগুলো আপনাদের বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজনের মাঝে ছড়িয়ে দিবেন, তত বেশি তারা উপকৃত হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।